সে তৎক্ষণাৎ ব্যান্ডেজের উপর দিয়ে 2 হাত চেপে ধরে মাথাটা। ব্যথা তো চাহনি এদিক ওইদিক ঘুরিয়ে দেখে কেবিনে উপস্থিত নার্সটি কেমন নাক ডেকে ঘুমোচ্ছে। রেহান হাত ছাড়া কুলুনের সূচক তড়িৎ ডান হাতের ক্যানোলাটা এক টানে খুলে ফেলে দিয়ে পা বাড়ালো মেঝেতে। সর্বাঙ্গ ব্যথায় গুড়িয়ে যাচ্ছে তার, তবুও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ধরল বাইরে কেবিনের দিকে। কেবিনের বাইরে 5 তলা থেকে 3 তলা আসতে ইতিমধ্যে ভীষণ বেগ পথে হয়েছে বেচারা রেহানের। সে তো ভাগ্য ভালো গভীর রাত বলে কথা, না হলে তো থোড়াই কেউ আসতে দিত এখানে অন্ধকার ফাঁকা বারান্দা দিয়ে। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে রেহান, সামনে কেবিন রুম। হাতে করে রুহি নিশ্চয়ই জ্ঞান ফিরেছে। রেহান নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে হাঁটতে লাগলো। এক পর্যায়ে ঠিক চলে এলো ওটির বাইরে। দু হাতে কেবিনের দরজাটা ভেতরের দিকে ঠেলে দিতেই দরজাটা কেমন খুলে গেল দুই দিকে। রেহান আর সময় নষ্ট করলো না, তড়িঘড়ি করে ভেতরে ঢুকলো নিঃশব্দে। শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন রুম। বেডে নিষ্প্রাণ হয়ে শুয়ে আছে রুহি, নাকে অক্সিজেন মাস্ক, 2 হাতে মোচা মোচা ক্যানোলা। পেজ আর আগের মতো ফুলে নেই, ফুলে থাকা ভাবটা অনেকটাই কমে গিয়েছে ইতিমধ্যে। মেয়েটা শ্যাম বর্ণের সুশ্রী মুখখানায় বেশ কিছু ক্ষতের চিহ্ন, কপালে মোটা ব্যান্ডেজ। রেহান দূরে দাঁড়িয়ে থেকে অশ্রু ঝরাচ্ছে চোখ থেকে। সে রয়েছে এগিয়ে আসে বেডের ধারে, 2 হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে পড়ে। তারপর মেয়েটার মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কাঁদতে থাকে নীরবে। পরক্ষণেই আলতো করে মেয়েটার ক্যানোলা পরা বাম হাতটা তুলে নেয় নিজের 2 হাতের মধ্যে। সেটায় ধীরে ধীরে ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলে, উঠে পড়ো শ্যামাবতী, প্লিজ ওঠো। এমন কথা কানে যায়নি রুহি। রেহান তখন ছলছল চোখে তাকায় মেয়েটার মুখপানে, কাঁদতে কাঁদতে হিচকি তুলে বলে, আমার বাবু লাগবে না শ্যামাবতী, আমার শুধু তোমাকেই লাগবে। থামি রেহান এ পর্যায়ে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বায়না ধরে সুরে বলে, হেই শ্যামাবতী, ওঠো না তুমি। এবারও নিশ্চুপ রুহি। অদূরে মনিটরে দুর্বল হার্ট রেখা দেখা যাচ্ছে। রিহান দেখলো ভয়ের তো ঢোক গিলে তক্ষুনি তাকালো মেয়েটার দিকে। এক হাতে নিজের বুক খামচে ধরে ভয়ের তো কঞ্চে বলতে লাগলো, আমার বুক কাঁপছে শ্যামাবতী, একটু কান পেতে শোনো। আমার বুকটা সত্যি কাঁপছে খুব। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তোমাকে ছাড়া। আমার দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে ক্রমশ। শ্যামাবতী, এই শ্যামাবতী, আমি ভয় পাচ্ছি, দেখো ভীষণ ভয় পাচ্ছি। তোমাকে নিজের কাছ থেকে হারিয়ে ফেলার মতো মরণ যন্ত্রণাকে খুব ভয় পাচ্ছি। থামে রিহান। রুহির বেডের উপর মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে নিঃশব্দে। পরক্ষণে মাথা তুলে লাল হয়ে আসা চোখ জোড়া তাক করে মেয়েটা নিষ্প্রাণ মুখের দিকে ভঙ্গুর করে আবারও বলে, এই বউ, আমার বউ, শুনতে পাচ্ছ না তুমি? আমি কিন্তু এবার চিৎকার করব, সবকিছু ধ্বংস করে ফেলবো বলে দিলাম। তুমি বিনা আমার অস্তিত্ব হারাবে মেয়ে। এই রোহান নামক ভীতু ছেলেটা হারিয়ে যাবে চিরতরে। রেহানের বুক ফাটা আর্তনাদ গুলো আদৌ যাচ্ছে রুহির কানে? যাচ্ছে না তো। গেলে বুঝি সে এতক্ষণে পড়ে থাকতো। হসপিটালের বাইরে শুনশান রাস্তা, সমগ্র নগরী গভীর ঘুমে তলিয়ে আছে। এক হাতে হটডগ, মাঝে মধ্যে 1-2 কামড়ে বাইট বসছে তার গায়ে। গুনে গুনে পা ফেলে হাঁটছে অরিন, তার ঠিক পাশাপাশি হাঁটছে রৌদ্র, 2 হাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর মুখে। অরিন একটু একটু করে খাচ্ছে, মাঝে মধ্যে রৌদ্রকেও খাওয়াচ্ছে। রৌদ্র কি সুন্দর গম্ভীর মুখে খেয়ে যাচ্ছে নিঃশব্দে। অরিন খাওয়ার এক ফাঁকে হঠাৎই পায়ের গতি থামায়। রৌদ্র দাঁড়িয়ে পড়ে তৎক্ষণাৎ, ঘাড় বাঁকিয়ে মেয়েটার দিকে তাকাতে দেখে অরিন কেমন উদাস মুখে দাঁড়িয়ে আছে। রৌদ্র কেমন তখন বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কি হয়েছে সানশাইন, হঠাৎ মন খারাপ করলি কেন? অরিন রয়েছে চোখ তুলে তাকায়। মুহূর্তেই রোদের চক্ষু গোচর হয় মেয়েটা ছলছল চোখ জোড়া। এক পর্যায়ে অস্থির হলো রৌদ্র। তৎক্ষণাৎ 2 হাতে আগলে ধরে অরিনের আদরে মুখখানা অস্থির গলায় জিজ্ঞেস করে উঠছে, কি হয়েছে জান বাচ্চা, কাঁদছিস কেন? অরিন নাক টানে ছলছল চোখে রোদ্রের মুখপানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে থিমি থিমি বলে, ডাক্তার সাহেব, রহিপুর সাথে যা হলো এমনটা যদি কখনো আমার সাথে হয় তখন আপনি কি করবেন? থমকায় রৌদ্র। বলিষ্ঠ দিয়ে যুবকের এই প্রথমবারের মতো সর্বাঙ্গ কেঁপে ওঠে একসাথে। অরিন বেশ টের পেল রৌদ্রের সেই কম্পন। সে তৎক্ষণাৎ হাত উঠিয়ে চেপে ধরে রৌদ্রের হাত। ওদিকে রৌদ্র নিজের শুষ্ক অধচোরা খানিক ভিজিয়ে নেয় জিভ দিয়ে। পরক্ষণে কাঁপা কাঁপা কণ্ঠে আচমকা বলে উঠছে, আমার রব না করুক সানশাইন, তোর গায়ে সামান্যতম ফুলের আঁচল পড়লে আমি মরে যাবো জান বাচ্চা, ঠিক মরে যাব, তুই দেখে নিস। এক হাতে হুইস্কির বোতল, আরেক হাতের মাধ্যমা ও তর্জনীর মাঝে ধরে রাখা মোটা সিগারেট। ক্ষণে ক্ষণে সেই সিগারেট চাপা হচ্ছে, 2 ঠোঁটের ভাঁজে টানা হচ্ছে লম্বা লম্বা চোখ টান। পরক্ষণে সুখে মুখের সেই
কুলসিত ধোঁয়াগুলো ঠোঁটের ফাঁক গলে ছড়িয়ে যাচ্ছে চারিপাশে। সফেদ রঙা স্বচ্ছ টাইলসের মেঝেতে উদুম গায়ে শুয়ে আছে মুগ্ধ। বাদামি চোখ দুটো বুজিয়ে রাখা আজ তার বন্ধ চোখের পাতায় ভাসছে অতীতের বিষাক্ত কিছু স্মৃতি। একটা 5-6 বছরের বাচ্চা, তাকে ধরে রেখেছে কয়েকজন। সে কাঁদছে, ক্ষুধার জ্বালা তাকে পাগল করে দিচ্ছে। সে গলা ফাটিয়ে ডাকছে তার মাকে, তার উঠছে না। তার মা ভাসছে নদীর জলে, গায়ে লাল টুকটুকে শাড়ি, শাড়ির আঁচলটা গলায় বাঁধা। কেউ একজন কানের কাছে মুখ নামিয়ে বলছে, ডাক আমা ডাক। তোর চোখ মেলল মুগ্ধ, ঘন ঘন নিঃশ্বাস ফেলে এক হাতে চুলগুলো খামচে ধরে শক্তভাবে। এতেও যেন শরীরে কাঁপন কমছে না তার। সে তৎক্ষণাৎ উপায়ন্তর না পেয়ে হাতের জ্বলন্ত সিগারেটটা নিজের পেটের সঙ্গে চেপে ধরে। চোখ দুটো বুঝে নিদাতে হচ্ছে সহ্য করতে থাকে ব্যথাটুকু। এ তো নতুন কিছু নয় তার জন্য। যুবকের ফর্সা পেটে চামড়াগুলোকে একটুখানি পরখ করলেই দেখা যাবে সেটা কত শত সিগারেটের পোড়া দাগ জমেছে। হয়তো কখনো নিজের বুকের দহন কমাতে, নয়তো কোনো তীব্র যন্ত্রণা ভোলাতে। এই ব্যবস্থা যুবকের। আটখাওয়া সিগারেট শরীরের চামড়া পুড়তে ব্যস্ত, অথচ মুগ্ধ হাসছে ঠোঁট পিষে, ফিরফির করে বলছে, আম্মা ডাকবো নাকি? অপেক্ষার পালা নাকি সহজে ফুরায় না। কথাটা যে খুব একটা ভুল নয় তা ইদানিং বেশ টের পাচ্ছেন এহসান বাড়ির মানুষজন। সপ্তাহখানি কেটে গেলেও সেই দুর্ঘটনার রেশ যেন আজও বেশ তাজা প্রত্যেকের হৃদয়। রেহান এখন বেশ সুস্থ, পা খুঁড়িয়ে চলাফেরা করলেও শরীরের অবস্থা আগে থেকে বেশ উন্নত। তবে ঘটনা ঘটেছে আরেকটা। এই তো গত 2 দিন আগের খবর। এনআইসিতে শিফট করে রাখা রুহি রেহান দম্পতির নবজাতকের হার্টবিট হুট করে থেমে গিয়েছিল কেমন। গোটা হাসপাতালে তখন জুবাইদা বেগমের করুণ আত্মচিৎকার ভাসছিল। সাইমা খাতুন জীবনে প্রথমবারের মতন জ্ঞান হারিয়েছিলেন সেদিন। ভাবা চায়, যে মানুষ নিজের ছেলের অমন করুণ অবস্থাতে কোনো রকম দাঁড়িয়েছিলেন দুপায়ে, অথচ নাতির এহেন খবর পাওয়া মাত্র তিনি কিনা জ্ঞান হারিয়ে 7 ঘন্টা পড়েছিলেন। রৌদ্র সেদিন নির্বাক ছিল কেবল, তার চোখ বেয়ে নিঃশব্দে গড়েছিল নোনা জল, যদিও বা তা সকলের অলক্ষ্যে। ওদিকে রেহান হয়ে গিয়েছিল বদ্ধ উন্মাদ। বেচারা ছেলের শোকে তখনই এনআইসিউতে ছুটতে গিয়ে কাপড়ে মনে ছোট্ট প্রাণকে প্রথমবারের মতন বুকে চেপে ধরেছিল। বুক ফাটা আর্তনাদে কেবল বলেছিল, আব্বু তোমায় চাইনি বাবা, আব্বু খারাপ, আব্বু অভিশপ্ত। আব্বু তখন সবার সামনে বলেছিলাম আমার প্রাণেশ্বরীকে বাঁচাতে। আব্বু খারাপ, খুব খারাপ। তা না হলে কেউ তার ছোট্ট অংশকে পৃথিবীতে আসার আগেই না বলে দেয়? বলে না তো বাবা। তবে আমি বলেছি, আমি তোমাকে বাদ দিয়ে আমার শ্যামবতীকে চেয়েছি বাবা। আমি আজ সারা জীবনের জন্য দোষী হলাম, খুনি হয়ে গেলাম তোমার। হাসরের ময়দানে আব্বুর জন্য মোটেও সুপারিশ করো না বাবা, আব্বু খারাপ। সেদিন পিতার এক ভঙ্গুর হৃদয় আর্তনাদে এনআইসিউতে উপস্থিত সকল ডাক্তার নার্সের চোখের পানিতে যার বুক ভেসেছিল। আগ বাড়িয়ে আর্তনাদে মত্ত থাকা রেহানের কাছ থেকে নবজাতককে নিতে চাইলে রেহান তাদের উপর আক্রমণাত্মক হয়ে ওঠে। নার্স সহ বাদবাকি ডাক্তাররা বহু চেষ্টা করে নবজাতককে রেহানের কাছ থেকে নিতে সক্ষম হয়নি। তখন উপায়ন্ত না পেয়ে এগিয়ে এসেছিল রৌদ্র। রেহানকে বহু কষ্টে সামলে এক হাতে বাচ্চাটাকে কোলে নিতে আচমকা সে টের পেল বাচ্চাটাও বোধহয় পা নাড়ানো। পাশ থেকে ডাক্তার এগিয়ে আসতে চাইলে হাত উঁচিয়ে থামায় রৌদ্র। অবিশ্বাস্য চোখে এক দৃষ্টিতে নবজাতকের দিকে তাকিয়ে থেকে সে তৎক্ষণাৎ এক হাতে হালকা চাপড় দিল নবজাতকের তুলনায় মোলায়েম গালে। মুহূর্তে মিরাক্কেল ঘটল। যেই বাচ্চাটার কিছুক্ষণ আগ অবধি হার্টবিটই চলছিল না, সে বাচ্চাটা রৌদ্রের শক্তপোক্ত 2 হাতের আগলে যেতেই নড়েচড়ে উঠল। গালে মৃদু চাপড় খেতে ছোচ উঁচে সশব্দে চিৎকার করে উঠল। আশেপাশে মানুষজন এহেন কাণ্ড দেখে রীতিমতো হতভম্ব। তাদের এই ক্ষুদ্র জীবদ্দশায় এমন মিরাক্কেল ঘটবে তা যেন কোনাকারো ভাবেনি তারা। এদিকে বাচ্চার কান্নার শব্দও কানে পৌঁছতে রৌদ্র থমকে দাঁড়িয়ে রয় এক মুহূর্তের জন্য। নবজাতক শিশুটি মোড়াচ্ছে তার লালচে বাদামি ঠোঁট জোড়া, তিরতির করে কাঁপছে চোখ দুটো, কেমন কুচকে রাখা মুখটা এইটুকুনি, সম্পূর্ণ শরীর মুড়িয়ে রাখা মোটা তোয়ালেতে। রৌদ্র তখন কি জানি কি হয়েছিল, ছেলেটা কেবল ছলছল চোখে এক দৃষ্টিতে তাকিয়েছিল নবজাতকের পানে। সময় নিয়ে নিজের মুখটা খানিক নামিয়ে এনে আলতো স্পর্শে ঠোঁট ছুঁয়ে দেয় নবজাতকের নরম গলাতে। পরক্ষণে ভেজা চোখে হালকা হেসে কঞ্চ খাদে নামিয়ে বলেছিল, ইউ নো হোয়াট বেবি, ইউ আর এ ফাইটার। আর আমি কে জানো? আমি হলাম তোমার মামা।
পরিশেষে ভালো খবর হচ্ছে রেহানের বাচ্চাটা তবে বেঁচে আছে, কিন্তু রুহির অবস্থা করুন। এখন 72 ঘন্টার পর মেয়েটার শরীরে খানিক রেসপন্স ফেরেনি তার জ্ঞান। ডাক্তারদের ভাষ্যমতে মেয়েটা এখন কোমায় আছে। সেখান থেকে সে ঠিক কবে উঠবে তার নিশ্চয়তা কারোর কাছে নেই। কোমা নামক দীর্ঘমেয়াদী ঘুম থেকে সে হয়তো মাস খানিকের পর অথবা বছর খানিকের পর অথবা এমন হতে পারে সারাটা জীবন এভাবে নির্জীব হয়ে পড়ে থাকবে। এমন খবরে রেহান ছেলেটা তখন হুট করে কেমন যেন গম্ভীর হয়ে গেল। যে কিনা কাল অব্দি বইয়ের দুঃখে কাঁদতে কাঁদতে পেরেশান ছিল, আজ সে কেমন গম্ভীর সেজেছে দেখো। নিজের ছোট্ট অংশকে বুকে চেপে সেদিন হসপিটাল থেকে চলে গিয়েছে বাড়িতে। যাওয়ার আগে একটিবারের জন্য এহসান বাড়ির কোনো লোকের সাথে টু শব্দটিও করেনি সে। না করেছে রুদ্রর সাথে। তার গম্ভীর মুখ দেখে নিজের থেকে কিছু না বললেও আগুন চোখ দুটো যেন চিৎকার দিয়ে বলছিল এহসান পরিবারের প্রতিটি মানুষের দায়ী তার শ্যামবতীর এই অবস্থার পেছনে। তারা দায়িত্বহীন, নিষ্ঠুর। রেহানের এখন চিন্তা কেউ টের না পেলেও রৌদ্র কিন্তু ঠিকই আন্দাজ করেছে। তবুও যে পড়ে রেহানকে বলেনি কিছু। ঠিকই তো, রেহানের জায়গায় যদি সে নিজে থাকতো সে কি তবে মাফ করতে পারতো নিজের পরিবারকে? রুহিকে শিফট করা হয়েছে শিকদার বাড়িতে, তার সেই পুরনো কামরায়। আশ্চর্য হলো সত্যি, রেহান সেদিন অভিমান করে হসপিটাল থেকে চলে গেলেও পরে ঠিকই ফিরে এসেছে বউয়ের কাছে নিজ দায়িত্বে। বউকে শিফট করেছে নিজেদের পুরনো ঘরে। তার আদেশ অনুসারে মেয়েটার জন্য রাখা হয়নি কোনো নার্স। রেহান নিজে সর্বক্ষণ তৎপর থাকে বউ বাচ্চার খেদমতে। সারাদিন বউয়ের সেবা যত্ন করে। এদিকে দুধের বাচ্চাটা দিনের বেলা থাকে সাইমা খাতুনের কাছে, রাতের সময় থাকে রেহানের কাছে। বাচ্চাটা আবার কলিক বেবি, সারা রাত ঘুমায় না। কুটুসটা বিরিংয়ের ন্যায় চোখ দুটো মেলে রেখে চেয়ে থাকে এদিক ওদিক। রেহান ফাঁকে ফাঁকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে প্যারেন্টিংয়ের বিভিন্ন ভিডিওস দেখেছে। সে অনুযায়ী প্রতি 2 ঘন্টা পর বাচ্চাকে ফিট করার আদর্শ ছেলে। সাইমা খাতুন ছলছল চোখে দেখে যান সবটা, মুখ ফুটে বলেন না কিছু। মাঝে মধ্যে নিজেই নিজের পেটের উপর হাত বুলিয়ে ভাবেন তার এই গল্পটা নিশ্চয়ই ধন্য রেহানের মতো ছেলে পেটে ধরার জন্য। কেটেছে আরও 10 দিন। এহসান বাড়ির পরিবেশ ইদানিং বেশ গম্ভীর। কেউ তেমন কথা বলে না, হাসে না আগের মতন। প্রত্যেকের চোখে মুখে এক অদ্ভুত বিষাদের ছাপ স্পষ্ট। রুহিকে ও বাড়িতে শিফট করার প্রস্তাবে সকলে ভিন্নমত প্রকাশ করেছিলেন, তবে রেহান সেদিন সকলের সামনে কঠিন গলায় বলেছিল, মেয়ে বিয়ে দিয়েছেন আমার কাছে। যেদিন থেকে ও আমার স্ত্রী হয়েছে সেদিন থেকে ও আমার গুরু দায়িত্বে রূপান্তরিত হয়েছে। আমাকে আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে দিন। আমার বউ আমার কাছে থাকবে, ও বাঁচলেই আমার সঙ্গে বাঁচবে, মরলেও আমার কাছেই মরবে। অজ্ঞত অমন কথায় আর কিছু বলার মতো সাহস করেনি এহসান বাড়ির লোকজন। বলি বা কি লাভ, রেহান কি আদৌ কথা শুনবে কারো? যে ছেলের মুখ থেকে কখনো হাসি সরেনি, সারাক্ষণ মেতে থাকতো হই হুলো হাসি ছাচ্চায়, সেই ছেলে সেদিন কেমন কঠিন গলায় কথাগুলো বলেছিল। এহসান বাড়ির সদস্যরা কেবল মাথা নত করে রেখেছে, শুনেছে সব। দিন পেরিয়েছে এইভাবে। কবির সাহেব সহ বাকিরাও বেশ কয়েকবার রুহিকে দেখতে গিয়েছিল শিকদার বাড়িতে, তবে রেহান অনুমতি দেয়নি তাদের। উল্টো কিছু কঠিন বাক্য শুনিয়েছে এই বলে, আপনাদের অবহেলায় আজ আমার শ্যামবতীর এই হাল। কোন মুখে এসেছেন ওকে দেখতে? আমার দেয়া আমানতকে ঠিকমতো দেখে রাখতে পারেননি, সেটা আপনাদের ব্যর্থতা। আর আমি ব্যর্থদের কখনো ক্ষমা করি না। কান খুলে শুনে রাখুন সবাই, এহসান বাড়ির প্রতিটি সদস্য এখন থেকে আমার জন্য অচেনা হলো। আমার চোখে আজও আপনারা দোষী, আর বাদবাকি জীবনটাতেও দোষী থাকবেন। এই রেহানকে চেনে না কেউ। রুড়ো কোছেন, যার মুখ দিয়ে বরাবরের মতন দুষ্টু মিষ্টি কথা বেরোনোর বদলে বেরিয়েছে তীরের ফলার ন্যায় তীক্ষ্ণ বাক্য। ওসমান শিকদার গম্ভীর ছিলেন সেদিন। ছেলের বিপক্ষে যাবার সাহস নেই তার, তাই তো সবটা মুখ বুঝে দেখেছেন কেবল। সাইমা খাতুন সেদিনও নাতি নিয়ে ব্যস্ত ছিলেন। জুবাইদা বেগম ছলছল চোখে নাতিকে একটু ধরতে নিলেই পেছন থেকে রেহান সিঁড়ির কোনায় দাঁড়িয়ে গমগমে গলায় বলেছিল, ধরবেন না আমার ছেলেকে। আপনাদের স্পর্শ ওর গায়ে লাগলেই আমার শরীর জ্বলে উঠবে। বারবার মনে পড়বে আমার স্ত্রীর করুণ পরিস্থিতির কথা। আমি হয়তো নিজের বাদবাকি ভদ্রতাটুকুও ভুলে যাব তখন। তাই কেউ আমার সন্তানকে ছোঁয়ার সাহস করবেন না, কেউ না। এন কাট ভঙ্গুর সকলের হৃদয়ে। রৌদ্র সেদিন আসেনি শিকদার বাড়িতে। কেন যেন রেহানের সাথে চোখ জোড়া দেওয়ার
মতো সাধ্য হচ্ছিল না তার। কেন সেদিন তো তার উপস্থিতিতেই বোনটার অত বড় অ্যাক্সিডেন্ট হলো। এ দায় গা থেকে কিভাবে মুছবে সে? কিভাবে ভুলবে বোনের রক্তমাখা ওইটুকুনি শরীরটা? দিনটা আজ রবিবার, কার্য দিবস হওয়ায় এহসান বাড়ির সকলে যে যার মতো ছুটে গিয়েছে কর্মক্ষেত্রে। রোজ আজ সকাল সকাল হসপিটালে গিয়েছে। একদিনে আজ দুটো অপারেশন তার। এই নিয়ে বেচারা ব্যস্ততা ফুরোচ্ছেই না। ওইদিকে অনেক ও ছুটেছে অফিসে। ইকরা এহসান বাড়িতে নেই, বাবার বাড়িতে গেছে আজ 5 দিন। শোনা গেল মেয়েটা নাকি কদিন যাবত ভীষণ অসুস্থ, সারাক্ষণ বিছানায় পিঠ লাগিয়ে রাখে। খানিকটা উঠতে গেলেই নাকি তার মাথা ঘোরায়, মুখে অরুচি দেখা দিয়েছে। ভাত দেখলে নাকি নাক ছিটকায়, মাছ দেখলেই নাক ছিটকায়, কাঁচা আদা রসুনের ঘ্রাণ গেলেই নাকি ঘা গুলি ওঠে তার। বউয়ের এরূপ পরিস্থিতির কথা কানে আসতে বড্ড পেরেশান অনিক সাহেব। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আজই অফিস ছেড়ে বউয়ের কাছে ছুটবে সে। এইদিকে কবির সাহেব ইদানিং অফিসে বসেন না। লোকটার কাঁধ দুটো যেন হুট করেই দুমন ভারী হয়ে গিয়েছে। মধ্যবয়স্ক দেহটা জমেছে বয়স্ক ছাপ, গালের খোঁচা খোঁচা দাড়িগুলো ইদানিং বেশ বড় হয়েছে, যার দরুন লোকটার গাল ঢেকে গিয়েছে পাকা ছাপ দাড়িতে। কবির সাহেব সেদিনকার পর থেকে কথা বলা খুব কমিয়ে দিয়েছেন। এমনকি জুবাইদা বেগমের সাথেও হু হা ছাড়া কথা বলেন না বাড়তি। শুধু কি তিনি এমন ভান ধরেছেন? জুবাইদা বেগমও যে দুর্বল হয়ে গিয়েছেন মেয়ের চোখে। মানুষ ইদানিং সংসার ধর্মে ভীষণ অমনোযোগী। যিনি প্রতিদিন ফজর নামাজটা আদায় করতে ছুটতেন রসিক ঘরে, তিনি এখন রোজ দেরি করে ঘুম থেকে ওঠেন, কখনো বেলা 10টায় তো কখনো আবার বেলা 11টায়। স্বাভাবিক, সারা রাত জায়নামাজ বিছিয়ে মেয়ের জন্য কাঁদতে থাকলে সকাল সকাল থোড়াই জেগে থাকবেন তিনি। ওইদিকে জুবাইদা বেগমের এহেন দুর্বল হয়ে যাওয়া বাকিরা যতটা না কষ্ট পেয়েছেন তার চেয়ে দ্বিগুণ কষ্ট পেয়েছেন রাফিয়া বেগম। রোজ রোজ এখন আর আগের মতো বান্ধবীর সাথে খোঁজ গল্পে মাতেন না তিনি। দেখেন না বান্ধবীকে মন খুলে একটু হাসতে। দৈনিক রান্নাবান্না সেরে জোর করে জুবাইদা বেগমকে 1-2 মুঠো ভাত মুখে তুলে দিলে তবে একটু আচু খাবার গেলেন জুবাইদা বেগম। তা না হলে সারাদিন খাবার খাওয়ার কথা মনেও পড়ে না মানুষটা। রাফিয়া বেগমের কাঁধে এখন বেশ দায়িত্ব। কথায় বলে না, বিপদ নাকি যখন আসার হয় তখন সকল দিক থেকে একেবারেই আসে। এই যেমনটা ইদানিং এহসান বাড়ির মানুষদের সাথে হচ্ছে আর কি। তায়েব সাহেবের চাকরি হারিয়েছেন কথাটা প্রথম কেউ আজ না পেলেও গত 4 দিন আগে তায়েব সাহেব নিজে থেকে বড় ভাইদের বলে দিয়েছেন কথাটা। তা শুনে কবির সাহেব প্রতিক্রিয়াহীন থাকলেও সাব্বির সাহেব বেশ চমকেছেন। তায়েব সাহেবকে একাধারে জেরা করেছেন, পরিশেষে যা বুঝলেন দেশে এখন সৎ মানুষের মূল্য নেই। সাব্বির সাহেব সেই দিনই তায়েব সাহেবকে অফিসে বসিয়েছেন। একদিকে কবির সাহেব দিন দুনিয়া ভুলে ঘর ধরেছেন, আরেকদিকে তায়েব সাহেব জয়েন করেছেন অফিসে। গধূলির পড়ন্ত লগ্ন, ঢাকা শহরের ব্যস্ত আমেজ। এই কয়দিন ধরে কেমন শীত শীত ভাব জমেছে। সামনেই শীতকাল, পরিবেশে ইতিমধ্যে শীতের আগমনী বার্তা প্রকাশ পেয়েছে বেশ। মির্জাবাড়ির সুবিশাল লিভিং রুমের সোফাগুলোতে গোল হয়ে বসে আছেন মির্জাবাড়ির মানুষজন। তৌকির মির্জা আয়েসেই বিস্কুট ডুবাচ্ছেন চায়ের কাপে, মাঝে মধ্যে তুলে তুলে মুখে পুড়ছেন আরামসে। তৌসিফ মির্জা গুরুগম্ভীর মুখে সোফার 2 হাতলে ধরে রেখে বসে আছেন। সামনে ট্রাক সমিতির ইলেকশন, বেশ কয়েক বছর ধরে তিনি জিতে এসেছেন এহেন নির্বাচনে, জনসাধারণ ভোটে নয় টাকার জোরে। তবে এবারে ইলেকশনের ব্যাপারটা একদম ভিন্ন। অপোজিট পার্টিতে দাঁড়িয়েছে যুবক নেতা। বেটা মাঠে কম কাজ করলেও সোশ্যাল মিডিয়ায় কাজ করে বেশ, যার দরুন তার জনপ্রিয়তা তঙ্গে। তার সম্মুখে টিকে থাকাটা এক প্রকার চ্যালেঞ্জিং বই কি তৌসিফ মির্জার জন্য। বেচারা এই নিয়েই বড্ড চিন্তিত। ছেলে আকাশ তাকে সব দিক দিয়ে সহায়তা করবে কি, সে উল্টো নাম ডুবাচ্ছে তার। সেদিন দেখা গেল কোনো পরিষ্কার কর্মীর সাথে হুদাই তর্ক বিতর্কে জের ধরে পরিষ্কার কর্মীর গায়ে ভুলবশত হাতি তুলে ফেলেছিল। এরপর আর কি, বর্তমানে সকলের হাতেই মোবাইল থাকে, ঘটনা ঘটতে দেরি, মিডিয়ায় ভাইরাল হতে দেরি নেই। তৌসিফ মির্জা যাও একটু আটটু নাম ছিল, ছেলের এহেন বোকামিতে থাও গেল। এই নিয়ে কম কষ্ট বেচারার বুকে। এদিকে শারমিন বেগম রান্নাঘরে ব্যস্ত, বড় জায়ের সাথে টুকটাক কাজ করছেন তিনি, তৈরি করছেন বিকেলের নাস্তা। এরই মধ্যে লিভিং রুম থেকে হাঁক ছেড়ে ডেকে উঠলেন তৌকির সাহেব। কই গো, শুনছো? আরেক কাপ চা দিয়ে যাও তো আমায়। শারমিন বেগম শুনলেন, প্রতি উত্তরে তেমন কিছু বললেন না, চুপচাপ
কাপে চা ঢেলে পা বাড়লেন লিভিং রুমের দিকে। গুনে গুনে 2 পা এগোতে হঠাৎ তার চোখ পড়লো দোতলার সিঁড়ির দিকে। ধূপধাপ পা ফেলে নামছে মুগ্ধ। গায়ে নেভি ব্লু রঙা ট্রেঞ্চ কোট, বা হাতে চকচকে সিলভার রঙা করে, পায়ে বুট, মাথা এলোমেলো চুলগুলো আজ বেশ পরিপাটি। চোখের উপর শোভা পাচ্ছে নীল রঙা রোদ চশমা। গায়ে করা পারফিউমের শারমিন বেগম কেমন হা করে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। হাতে ধরে রাখা চাটা যে ঠান্ডা হচ্ছে সেদিকে তো কোনো ভ্রুক্ষেপই নেই তার। মুগ্ধ শক্ত চোয়ালে লিভিং এ এসে দাঁড়াতেই সকলের নত দৃষ্টি তক্ষুনি উঠলো ছেলেটার দিকে। তৌসিফ মির্জা কেমন ফ্রিকুচকে চেয়ে রইলেন, মনে মনে বলেই বসলেন। এত সুন্দর করে রেডি হয়ে যাচ্ছ কোথায়? মনে মনে আওড়ালে বাকরের ঠোঁটের আগায় আনার সাধ্যি তো নেই তৌসিফ মির্জার। এদিকে তৌকির সাহেব তৎক্ষণাৎ ছেলেকে আপাতমস্ত পর করে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে উঠছেন, এত সুন্দর করে রেডি হয়ে যাচ্ছ কোথায়? মুগ্ধ কবজি উঁচে ঘড়ি দেখালো। বাবার করা প্রশ্নের উত্তর দিতে মোটেও তারা দেখানো গম্ভীর পুরুষ উল্টো গমগমে গলায় তুক্ষুনি বলে, চলো। ভরগা তৌকির সাহেব আমতা আমতা করে ফের বলে উঠছে, কোথায়? বিয়ের পাকা কথা বলতে। এর প্রত্যুত্তরে হকচকে উঠেন তৌকির সাহেব। তড়িৎ 2 ধারে মাথা নাড়িয়ে জানায়, ছি ছি, কি বলো? আমার কি আর এখন এসব বয়স আছে আবার বিয়ে করার? নেহাত দেখতে আমি বেশ হ্যান্ডসাম, তাই বলে ছেলে বদলে নিজে? কথাটা শেষ হবার আগে মুগ্ধ কেমন দাঁত চিরবিরিয়ে উঠছে, কঠিন গলায় বলে, আমি তোমার কথা নয়, নিজের কথা বলছি। প্রথম কথাটা ধরতে পারেনি তৌকির সাহেব। ছোট গোল করে যে না একটু শব্দ তুলবে অমনি তার টনক নড়ল যেন। এক্ষুনি বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। মুহূর্তেই শটান হয়ে দাঁড়িয়ে অপ্রস্তুত কণ্ঠে বলে ওঠেন, কি কি বললে তুমি? আমার কেন যেন মনে হচ্ছে কানে ভুল শুনছি। মুগ্ধের মেজাজ চটল এবার। ফর্সা মসৃণ ললাটে মুহূর্তেই বিরক্তির ভাঁজ পড়লো বেশ কয়েকটা। সে কেমন শক্ত করে বেরিয়ে গেল বাড়ি থেকে। তৌকির সাহেব তৎক্ষণাৎ ছুটলেন ছেলের পিছু পিছু। বাড়ির সদর দরজা পেরিয়ে ড্রাইভারতে পা রাখতে তিনি গলা উঁচিয়ে ছেলেকে ডেকে বললেন, গার্জিয়ান ছাড়া কেউ মেয়ে দেবে না। থামলো মুগ্ধ। ঘাড় বাঁকিয়ে সানগ্লাসের আড়ালেই চাইল তীক্ষ্ণ দৃষ্টিতে। পরে মুহূর্তেই ঠোঁটের কোণে রহস্যময় বাঁকা হাসি রেস্ট টেনে অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, কন্ট্রাক্ট ম্যারেজের জন্য আবার গার্জিয়ান তো লাগবে নাকি? মুহূর্তেই হাসি মুখটা কেমন থমথমে হয়ে গেল তৌকির সাহেবের। কপালে পড়ল গোটা কতেক ভাঁজ। তিনি পা বাড়িয়ে এসে দাঁড়ালেন ছেলের মুখোমুখি। অবধ স্বরে জিজ্ঞেস করলেন, কন্ট্রাক্ট ম্যারেজ মানে? এ পর্যায়ে হাত বাড়িয়ে চোখ থেকে চশমাটা খুলে নেয় মুগ্ধ। নির্বিকার ভঙ্গিতে জবাব দেয়, শর্ত মোতাবেক বিয়ে, অনলি 6 মাসের জন্য। এরপর মেয়ে যাবে মেয়ের রাস্তায়, আর আমি তো বরাবরই আমার রাস্তায় থাকি। থমকায় তৌকির সাহেব হতভম্ব চোখে তাকে রইলেন কেমন। হতবাক কণ্ঠে থেমে থেমে বললেন, এটা বিদেশ নয় স্যার, এটা বাংলাদেশ। এখানে বিদেশের মতো এসব কন্ট্রাক্ট ম্যারেজ ওয়ান নাইট স্টে চলে না। বাঁকা হাসে মুগ্ধ। বাদামি চোখ দুটো কেমন ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে কণ্ঠ নামালো খাদে। গায়ের কোটটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভাবলেছেন গলায় বলল, বাংলাদেশ বলেই বিয়ে করতে চাইছে, নাহলে এতক্ষণে ওই মেয়েকে কাঁধে করে তুলে নিয়ে আসতাম। আর ইউ নো দ্যাট, আমি এসবে ভীষণ এক্সপার্ট। সন্ধ্যা পেরিয়েছে মাত্র। এহসান বাড়িতে এখন আর আগের মতো সন্ধ্যা নাগাদ চায়ের আড্ডা বসে না। এত বড় বাড়ি এখন কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। দেখো, সাব্বির সাহেব এবং তায়েব সাহেব মাত্র এলেন অফিস ছেড়ে। ড্রয়িং রুমে বড় সোফায় ঘা এলিয়ে বসতে মাইমুনা বেগম পানি নিয়ে এলেন মানুষ দুটোর জন্য। এগিয়ে এসে তায়েব সাহেবকে 1 গ্লাস পানি দিতে তিনি মানুষটা কেমন মুচকি হাসলেন। বিনিময়ে মাইমুনা বেগম হাসলেন একটুখানি। সরে এসে সাব্বির সাহেবকে পানি এগিয়ে দিতে বাড়ির সদর দরজা দিয়ে হৈ হৈ করে কত অপরিচিত মানুষ ঢুকেই পড়লেন। প্রত্যেকের হাতে বড় বড় ফলের কার্টন। তারা একে একে ভেতরে ঢুকে কার্টনগুলো ড্রয়িং রেখে চলে যাচ্ছেন উঁচু পথে। পেছন পেছন আরও আসছে কিনা। এদিকে হতবাক বাড়ির সকলে। সাব্বির সাহেব তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়েন বসা ছেড়ে। গম্ভীর মুখে আওয়াজ তুলেই বলেন, কি হচ্ছে কি কারা আপনারা, আর এসব কোত্থেকে আনছেন? লোকগুলো জবাব দিচ্ছে না। নিজেদের কাজে মত্ত থেকে বেজায় গরিমা দেখাচ্ছে যেন। তায়েব সাহেব এ পর্যায়ে এগিয়ে আসেন। সদ্য কাঁধ থেকে কার্টুন নামানো ব্যক্তির হাত টেনে ধরে কঠিন গলায় জিজ্ঞেস করেন, কি বলছি আপনাদের? কথা কানে যাচ্ছে না? এত ফলমূল কে পাঠিয়েছে? আমি। সদর দরজা থেকে ভেসে আসা গমগমে গলায় সেদিকে চোখ ফেলেন সকলে। সাব্বির সাহেব অদূরে বলিষ্ঠ দেহী যুবককে না ছিল তায়েব সাহেব ঠিকই চিনলেন।
তিনি তৎক্ষণাৎ তেলে বেগুনে জ্বলে উঠছেন, কঠিন গলায় বলতে লাগলেন, হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হেয়ার? কোন সাহসী আমার বাড়িতে পা রাখলে তুমি? দরজার চৌকাঠে দাঁড়িয়ে মুগ্ধ ঠোঁট পিষে হাসল। নিজের চিরচেনা স্বভাবে তুক্ষরি গটগট পায়ে চলে এলো ভেতরে। ওইদিকে বাড়ির বাদবাকি মানুষজন ইতিমধ্যে তায়েব সাহেবের চেঁচানোতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। আহি অরিন তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেও মাহি মেয়েটা সিঁড়ির আগায় গা লুকিয়ে দাঁড়িয়ে রইল কেমন লুকিয়ে লুকিয়ে। ড্রয়িং রুমের মুগ্ধকে দেখে কেমন বিটবিট করে উঠল। এই লোক এখানে কেন এসেছে? ওদিকে বিপন্ন মুগ্ধ নিজের বরাবরের বেয়াদবি স্বভাব চরিত্র বজায় রেখে ড্রয়িং রুমের একপাশে সোফায় বসে পড়ল বিনা বাক্যে। তারপর পায়ের উপর পা তুলে এমনভাবে নাড়াতে লাগলো যেন এটা তার বাপের বাড়ি। এদিকে তায়েব সাহেবের রীতিমতো ফুসছেন। তেড়ে ফুরে এগিয়ে এসে মুগ্ধের উদ্দেশ্যে ছাঁচালো কঞ্চে বলতে লাগলেন, বেয়াদব, নিজের এসব অভদ্রতার এ বাড়ির বাইরে গিয়ে দেখাও। নিজের এসব অভদ্রতা এ বাড়ির বাইরে গিয়ে দেখাও। আমার বাড়িতে কোনো সাহসে ঢুকলে তুমি এখনই বের হও, নাহলে পুলিশ ফোর্স ডাকিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। হুমকিতে মুগ্ধ কেমন শ্লেষাতক হাসলো। দেখো, এক হাতে রয়েছে চোখে থেকে চশমাটা খুলিনি তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকালো তায়েব সাহেবের পানে। শান্ত কঞ্চে বলল, এক্সকিউজ মি, আই থিঙ্ক আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার স্মৃতিশক্তিটা কমে যাচ্ছে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি এখনও ডিসি নন, আর 5টা সাধারণ জনগণের মতোই একজন। সো এসব ফোকলা ধমক নিজের পকেটেই রাখুন, সময় এলে কাজে লাগবে। অপরিচিত ছেলেদের এহেন চরম বেয়াদবিতে হতবাক সকলে। সাব্বির সাহেব তখনই তায়েব সাহেবের পানে চোখ তুলে তাকালেন, সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলেন, তায়েব, কে এই ছেলে? তায়েব সাহেব দাঁত কিরমির করছে, নাক ফুলিয়ে নিঃশ্বাস ফেলতে ফেলতে কেবল বললেন, দি মোস্ট ওয়ান্টেড মাফিয়া মনস্টার। ভরকায় সবাই। তড়িৎ বুকের মাঝে ভিন্ন এক ভয় জাগ্রত হয় সবার। এসব কালো জগতের মানুষ তাদের বাড়িতে কেন এলো হঠাৎ? কি উদ্দেশ্য এলো? এই নিয়ে যত ভাবনা সবার। ওইদিকে মুগ্ধ এবার গম্ভীর মুখে বলি উঠছে, আহা, আপনিই তো দেখছি আমার ইন্ট্রো দিয়ে দিচ্ছেন। এভাবে বললে হয়? বলুন, ইন্ট্রো দিলে ঠিক মতো দিবেন। কিভাবে দিবেন দেখাচ্ছি, দাঁড়ান। বলি মুগ্ধ নিজের কোমরের পেছন থেকে রাশিয়ান মডেলের পিস্তলটা বের করে এনে রাখলো সামনের টেবিলের উপর। পরক্ষণেই ফের পায়ের উপর পা তুলে নাচাতে নাচাতে ভারী কঞ্চে বলতে লাগলো, May I introduce myself? Meet the most powerful underworld king, Monster. যাকে দেখার সুযোগ কেবলমাত্র মৃত মানুষদের হয়। ভাবছেন হয়তো মৃত মানুষ আবার দেখে কিভাবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমাকে যারা একবার সচকে দেখে ফেলে তারা সর্বোচ্চ পরবর্তী 5 মিনিট বেঁচে থাকে। এরপর তারা আমার এই সুন্দর হাত দুটোতে জবাই হয়। সত্যি বলছে, বিশেষ না হলো ডিসি সাহেব, সরি, প্রাক্তন ডিসি সাহেবকে জিজ্ঞেস করুন। হতভম্ব সবাই। কেউ কেউ ভয়ার্ত ঢোক গেলছেন। কবির সাহেব সময় নিয়ে গম্ভীর কঞ্চে বলে ওঠেন, এখানে কি কাজে এসেছো? মুগ্ধ এবার চোখ তুলে তাকায় ঠোঁটের কোণে, তার ভাঁকা হাসি টেনে ধরে বলে, তেমন কিছু না। ডিসি সাহেবের এক মেয়েকে নিজের বউ বানানোর প্রস্তাব নিয়ে এসছে। এমন কথা কর্ণ করে পৌঁছানো মাত্র এক মুহূর্তের জন্য নিঃশ্বাস ফেলতে ভুলে গেল সবাই। তায়েব সাহেবের মাথায় বুঝি আকাশ ভেঙে পড়ল। লোকটা নিজের উপচে পড়া রাগগুলো আর সংবরণ করে রাখতেই পারলেন না। তৎক্ষণাৎ গর্জন তুলে বলতে লাগলেন, ইউ স্ক্রান্টেল, আরেকবার আমার মেয়ের কথা মুখে আনলে তোমার এই জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। মুগ্ধ কাজ ছাকায় বাম হাতের নখ দেখাতে দেখতে দেখতে বলে, এত সহজ? জামে আদর করে কোল পাবেন না, সেখানে আবার জিভ টেনে ছিড়বেন? বাহ। তায়েব সাহেব আরেক কদম এগিয়ে আসেন, হুঙ্কার ছুড়ে বলে, দরকার পড়লে মেয়েকে নিজ হাতে কেটে টুকরো টুকরো করে ফেলবো। তারপরও তোমার মতো অমানুষের কাছে মেয়ে বিয়ে দেব না। নাও গেট লস্ট। তায়েব সাহেবের এহেন ভয়ঙ্কর হুঙ্কারে আটকে উঠল বাড়ির লোকজন। অথচ যার উদ্দেশ্যে এরূপ ভয়ঙ্কর উক্তি বেরোলো সে কেমন নির্বিকার ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে এখনো। ভাব এমন হুঙ্কার যেন কিছুই না তার জন্য। মুগ্ধ নিজের পাটাও কেমন নাচাচ্ছে অবস্ত্রের ন্যায়। তার চোখে মুখে নেই বিন্দুমাত্র হেলদল, তবে ছোটের কোণে স্পষ্ট বিদ্যমান বাঁকা হাসির রেশ। মুগ্ধ খাড় কাত করে তাকালো সামান্য।
সম্মুখে ফুসতে থাকা তাইব সাহেবের দিকে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পর করে পায়ের উপর থেকে পা নামিয়ে শটান হয়ে দাঁড়ালো। অতঃপর গভীর পুরুষ প্যান্টের পকেটে 2 হাত গোছায় ভাবলেছেন কঞ্চে বলল, তাই সই, আপনার এই টুকরো টুকরো করা মেয়েকেই না হয় নিয়ে যাব নিজের সাথে করে। তাইব সাহেবের শুভ্র মুখখানা মুহূর্তে রক্তবর্ণ ধারণ করেছে যেন। তিনি কেমন সাপের ন্যায় ফুঁসছেন রীতিমতো। মানুষটা অতিরিক্ত রাগের চোটে হিতাহিত জ্ঞান শূন্য। তিনি তক্ষুনি মুগ্ধের দিকে তেড়ে এলেন, তাতে দশ চেপে হাত উঁচে মুগ্ধের গালের সপাটে এক ঘা বসাতে গেলেই সে হাতখানা চট করে চেপে ধরে মুগ্ধ। ওদিকে বাড়ির সবাই হতভম্ব। সাব্বির সাহেব তৎক্ষণাৎ এগিয়ে এসেছেন ভাইয়ের নিকট। এদিকে মুগ্ধ নামক সুদর্শন যুবক পর মুহূর্তে নিজের রং পাল্টালো। মুখায়ব থেকে এতক্ষণের ভাবলেছেন কায়দার মুখোশ সরিয়ে তৎক্ষণাৎ চলে এলো নিজের চিরচেনা ভয়ঙ্কর রূপে। দৃঢ় চোয়ালখানা ব্লেডের ন্যায় ধারো যেন। সে কেমন দাঁতের দাঁত চেপে সবেকে হাতটা ছুঁড়ে ফেললো তায়েব সাহেবের। হঠাৎ আক্রমণে তা সামলাতে না পেরে অদূরে মেঝেতে ছিটকে পড়লেন তায়েব সাহেব। ঘটনার আকস্মিকতা হতভম্ব সকলে। ভাগ্যিস সাব্বির সাহেব পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি তখনই ছুটে গিয়ে ভাইকে আগলে ধরলেন। মুহূর্তেই লিভিং রুম জুড়ে এক প্রকার হই হুল্লোড় পড়ে গেল। এদিকে মুগ্ধের চোয়াল শক্ত। অতিরিক্ত রাগের ফলে সুদর্শন যুবকের কপাল এবং ঘাড়ের রগগুলো কেমন ফুটে উঠেছে আচমকা। বাদামি চোখ জোড়ায় ছেয়ে গেছে এক রক্তাভ আভা। সেই এগিয়ে এসে এক কদম তাইব সাহেবের পানে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে। পাশে টেবিলের গায়ে সজরে বসে লাথে। মুহূর্তে চন্ন বিচন্ন হয়ে গেল কাছের টেবিলটা। আতঙ্কে জড়সড় সবাই। টেবিলের চূর্ণ এক টুকরো গিয়ে আচমকা লাগলো অরিনের ছোটের কোণে। ফলাফল স্বরূপ মেয়েটার ছোটের কোণে কেটে গিয়ে রক্ত পড়ছে অবহেলায়। পাশ থেকে আহে তৎক্ষণাৎ নিজের গায়ের অন্য একাংশ চেপে ধরে অরিনের ঠোঁট বরাবর। ওইদিকে মুগ্ধ এবার দাঁত খিরমির করছে। শক্ত চোখে তাইব সাহেবের দিকে তাকিয়ে থেকে ঝুঁকে খানিকটা হুঙ্কার ছুঁড়ে কট মুটিয়ে বলতে লাগলো, You're lucky just because of Chashmi is your daughter. Otherwise, যে হাত একবার আমার জন্য ওঠে সে হাত আর দ্বিতীয়বার জায়গায় থাকে না। হয় সেটা শুরু থেকে আলাদা করে ফেলে, নয়তো ভেঙে কুড়িয়ে ফেলে। শক্ত মুখে তাকে আছেন তাইব সাহেব। তার চেয়েও দ্বিগুণ শক্ত মুগ্ধের মুখ। চোখের কোণে আগুন লেপটে ভীষণ কঠোর গলায় পরে মুহূর্তে বলল, আপনার মেয়েকে আমি নিয়ে যাবই যাব, তারপর আপনাদের সবার চোখের সামনে দিয়ে। পারলে আমার একটা চুল ছেড়ে দেখান। অ্যান্ড ভুলেও ভাববেন না আমি আপনার কাছ থেকে অনুমতি চাইছি। ওইসব অনুমতি অ্যান্ড অল দ্য ফাকিং ক্রাইটেরিয়া ডাজন্ট স্যুট অন মি। যেখানে আমি আমার বাপেরই শুনি না, সেখানে আপনি কোন ক্ষেতের মূলা? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনার সুস্থ মেয়ে আমার সাথে না গেলেও আপনার মেয়ের লাশ আমার সাথে যাবে, তাও যাবেই। অ্যান্ড মার্ক মাই ওয়ার্ড। এক হুমকিতে কেঁপে উঠছে মাহির ক্ষুদ্র বদনখানি। মির্জা তৎক্ষণাৎ সরে গেল সেখান থেকে। করিডোরে আরেক পা বাড়াতে যাবে তখনই শোনা গেল মুগ্ধের আরেক দফা হুমকি। আগামী 15 দিন পর আমি কোরিয়া ব্যাক করব। ঠিক সেই টাইমে আপনার মেয়ে আমার সাথে যাবে। ও যদি আমার সাথে না যায় তাহলে কান খুলে রাখুন, এই বাড়িতে অগণিত লাশ পড়বে। পুরো ইসান বাড়িকে আমি ধুলোয় মিশিয়ে ফেলব। কোনো পাপের বাটে কলেজে থাকলে আমি আটকে দেখাক। ছেলের কথা না যেন আগুনের তোপ। যা কর্ণ করে পৌঁছানো মাত্র মাহি তৎক্ষণাৎ ছুটে চলে গেল নিজ কামরায়। ওদিকে ড্রয়িং রুমের উপস্থিত পরিস্থিতি বেশ জটিল। এসান বাড়ির কর্তাদের চোখে মুখে একটা আতঙ্ক। তাইব সাহেব স্তম্ভিত নেত্রে তাকিয়ে আছেন কেমন। বাড়ির গৃহিণীরা ভয় তটস্থ। এখন অতর্কিত আক্রমণ বোধহয় এই প্রথম দেখলেন তারা। এদিকে মুগ্ধ বেচা রাগে বোম, চোখ দুটো তার ইতিমধ্যে ধারণ করেছে রক্তবন্ধ ভাব। দৃঢ় চোয়াল ফুটে আছে শক্তভাবে। সে হুঙ্কার ছুড়ে আরো কিছু বলতে যাবে অমনি পেছন থেকে ছুটছে এলেন তৌকি সাহেব। দুহাতে তৎক্ষণাৎ চাপতে ধরলেন ছেলেকে। অন্য শুরু বলতে লাগলেন, কন্ট্রোল ইউরসেলফ সায়ান, প্লিজ কন্ট্রোল। মুগ্ধ থামল এক ঝটকায়। বাবার হাত থেকে নিজের শক্তপোক্ত হাতখানা ছাড়িয়ে নিয়ে দারুণ সঠনভাবে পরক্ষণে কটমট দৃষ্টিতে তাকালেন তাইব সাহেবের দিকে। চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোবে তার। পর মুহূর্তে কেমন দাঁত কিরমির করে বলতে লাগলেন, ডোন্ট টেক মি সো লাইটলি। আপনি হয়তো ধারণা করতে পারবেন না আমার ক্ষমতা কতটুকু। আপনাকে এবং আপনার পুরো পরিবারকে এক চুটকিতে মাটিতে মিশিয়ে ফেলা সেকেন্ডের কাজ শুধু। And you know what? আপনাদের মতো গুটি কত পিঁপড়াদের মাটিতে মিশিয়ে ফেললেও কেউ কিচ্ছুই টের পাবে না। সত্যি বলছি, সবাই এলে না হয় হাতে কলমে প্রমাণ দিয়ে দেব। তাইব সাহেব
কণ্ঠ হারিয়েছেন এ পর্যায়ে। বিচক্ষণ মস্তিষ্ক তার ভাবতে ব্যস্ত হলো মুগ্ধকে নিয়ে, যে ছেলে নিজের সামান্য একটা ফাইলের জন্য আইনমন্ত্রী গোটা বাড়িটাকে জ্বালিয়ে দিতে চেয়ে গিয়েছিল। সেই ছেলের ক্ষমতা সম্বন্ধে খুব একটা ধারণা না থাকলেও কিছুটা হলেও এ পর্যায়ে আন্দাজ করতে পারছেন তিনি। তাই তো কেমন মুখ বুজে বসে রইলেন মেঝেতে। সাব্বির সাহেব কড়া কণ্ঠে দুটো বাক্য আওড়াতে যাবেন, অমনি পাশ থেকে তায়েব সাহেব বাদ সাধলেন ভাইকে। তৎক্ষণাৎ হাত বাড়িয়ে চেপে ধরেন সাব্বির সাহেবের এক হাত। সাব্বির সাহেব কপাল কুঁচকে তাকালেন। এবার তায়েব সাহেব তখন মাথা নাড়ায় দুই ধারে, ইশারায় বললেন চুপ থাকতে। অজ্ঞতা এমন কাণ্ডে চুপ করে গেলেন সাব্বির সাহেব। ওইদিকে মুগ্ধ আর এক মুহূর্ত দাঁড়িয়ে নেই, মেঝেতে পড়ে থাকা বন্দুকটা তুলে নিয়ে গট গট পায়ে চলে গিয়েছেন সদর দরজার দিকে। তবে বেয়াদব ছেলে কি আর অত সহজে বাড়ি থেকে বেরোয়? সে তো ভায়োলেন্স যুক্ত মানুষ, যেদিকে যাবে সেদিকটাই গরম না করলে কি আর হয়? মুগ্ধ বাড়ি দরজার কাছে এগিয়ে আসতে আসতে বন্দুকে ট্রিগার ওচায়। পরক্ষণেই সদর দরজার দুই ধারে দাঁড় করিয়ে রাখা মাটির দুটো ফ্লাওয়ার বাস শুট করে বসে আচমকায় মুহূর্তে এক বিকট শব্দ তুলে ফ্লাওয়ার বাসগুলো ভেঙে গিয়ে কেমন ছিটকে গেল এদিক ওদিক। মুগ্ধ থামতোটা পেছন করে আবারও বন্দুক উঁচিয়ে তাক করলো এসান বাড়ির ড্রয়িং রুমের সিলিং যুক্ত ঝুলন্ত ঝাড়বাতির দিকে। অতঃপর আরেকবার আঙুল চাপলো ট্রিগারে। পরপর দুটো শুট করতে কাচের তৈরি নান্দনিক ডিজাইনের ঝাড়বাতিটা গড়িয়ে পড়লো নিচে। পর মুহূর্তে ছনছনে শব্দ তুলে কাজ ছড়িয়ে ছিটিয়ে গেল পুরো টালসের মেঝেতে। ভাগ্যিস তায়েব সাহেব মেঝে থেকে উঠে গিয়েছেন এতক্ষণে, না হলে ঝাড়বাতিটা নির্ঘাত তার মাথার উপরই পড়তো। ওদিকে মুগ্ধ এবার বাঁকা হাসলো কেন যেন, বন্দুকের নলের সামনে ফু দিয়ে ছাঁচালো কঞ্চে পড়ল। এ তো কেবল শুরু, গোটা পিকচার দেখো না এখনো বাকি ডিসি সাহেব। বলে উল্টো পথে পাবারে মুগ্ধ এক হাতে কোমরের পিছে বন্দুকটা গুজে নিয়ে পায়ের গতি বাড়ালো বেশ। এদিকে তার চলে যাওয়ার পথে হতভম্ব চোখে তাকিয়ে আছেন তায়েব সাহেব। বুকটা এবার ট্রিম করে শব্দ করে কাঁপছে, তার মস্তিষ্ক লাগছে ফাঁকা, শরীরটা তার আচমকা কেঁপে উঠলো খানিকটা। পাশ থেকে সাব্বির সাহেব শক্ত করে আগলে নিলেন ভাইকে। রয়েছে খানিক ঢোক গিলে বললেন, তুই ঠিক আছিস তায়েব? তায়েব সাহেবের কানে আদৌ কথাটা পৌঁছল কিনা কে জানে। তিনি কেমন পাথরি বনে দাঁড়িয়ে ঠায় রইলেন। এরই মধ্যে মাইমুনা বেগম কাঁপা কাঁপা বদনে এগিয়ে এসে দাঁড়ালেন স্বামীর মুখোমুখি। মানুষটা বোধহয় নিজের উপচে পড়া কান্নাগুলো থামিয়ে রেখেছেন বহু কষ্টে। শুভ্র মুখখানা তার লাল হয়ে গেছে দেখো, চোখ দুটোর কার্নিশে ভর্তি জল, যেন একটু ফলক পড়লেই তারা বাঁধ ভেঙে চুপ করে গড়িয়ে পড়বে গাল বেয়ে। তায়েব সাহেব চোখ তুলেননি উপরে, হয়তো স্ত্রীর সাথে চোখ জোড়া দেবার সাহস পাচ্ছেন না তিনি। মাইমুনা বেগম এবার মুখ খুললেন, কাঁপা কাঁপা কণ্ঠে থেমে থেমে বললেন, ওই ছেলেকে তুমি আগে থেকে চিনতে? নিশ্চুপ তায়েব সাহেব মাথা নুয়ে দাঁড়িয়ে আছেন কেবল। মাইমুনা বেগম এবার বোধ হারালে চিৎকার দিয়ে ফের জিজ্ঞেস করলেন, কথার উত্তর দাও মাহির আব্বু। আচমকা এহেন চিৎকারে চোখ তুলেন তায়েব সাহেব। স্ত্রী কাঁপতে থাকা মুখাব দেখে আহত হলেন বেশ। পরক্ষণেই খানিক শুকনো গলায় ঠোক গিলে বললেন, হ্যাঁ। থমকায় মাইমুনা বেগম হতবিহ্বলতা পিছিয়ে গেলেন, দুকদম আতঙ্কিত গলায় বলতে লাগলেন, ও কেন আমার এক মেয়েকে বিয়ে করতে চাইছে মাহির আব্বু? কেন একজন কুখ্যাত সন্ত্রাসী আমার মেয়ের ওপর নজর দিল? কেন দিল মাহির আব্বু? তুমি না পুলিশ? একজন পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও তোমার পরিবারের ওপর একজন সন্ত্রাসীর নজর পড়লো কিভাবে? তায়েব সাহেবের গলা ধরে আসছে এ পর্যায়ে। মানুষটা কেমন দুর্বল দেহে হুচ করে বসে পড়লেন মেঝেতে। সফেদ রঙা টাইলসের পর পানে ছলছল যোগজোড়া নিবদ্ধ রেখে মোচা কঞ্চে বলতে লাগলেন, পুলিশ হওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মাইমুনা। তার চেয়েও বড় ভুল ছিল একজন সৎ মানুষ হওয়া। প্রায় মিনিট 40 পর মির্জা বাড়ির মূল ফটক দিয়ে গাড়ি ঢুকলো মুগ্ধের। এতক্ষণে বুঝি কলিজা পানি এলেন তৌকির সাহেবের। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছে মুগ্ধ। ঘন্টা খানিকের রাস্তা পার করেছে কেবলমাত্র মিনিট 40, তাও আবার লং ওয়েতে। তৌকির সাহেব মধ্যবয়স্ক মানুষ, গায়েগতরও এখনো বেশ শক্তপোক্ত থাকলো, মনে খুব একটা জোর নেই তার। ছেলের হ্যান্ড বেপরা ড্রাইভিং দেখে বেচারা ইতিমধ্যে মনে মনে কান ধরেছে, বেঁচে থাকলে আজ জীবনে কোনোদিন আর কোনোদিনও ছেলের সঙ্গে গাড়িতে উঠবেন না তিনি। বিশেষ করে ছেলের মেজাজ যখন চটে থাকবে। মুগ্ধ দক্ষ হাতে গাড়ি ঘোরালো পার্কিং লটে। শক্ত মুখে গাড়ি পার্ক করেই বেরিয়ে গেল গাড়ি থেকে। তৌকির সাহেব পিছু পিছু ছুটলেন। ছেলে বাড়িতে ঢুকতে তিনি পা রাখলেন সদর দরজার চৌকাঠে। তবে এরই মধ্যে দেখা গেল বাড়ির ভেতর হয়েছে। তৌকির সাহেব ভ্রুকোচায় ধীর কদমে লিভিং এর দিকে এগোতেই শুনতে পায় তৌসিফ নিচের হুঙ্কার। তিনি কাকে যেন কল করে ইচ্ছে মতো গালমন্দ করছেন। ওদিকে
আকাশ দূরে দাঁড়িয়ে বেশ কয়েকজন পাতি গুন্ডাদের সাথে কি যেন আলাপ করছে। ঠিক তখনই মুগ্ধকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আকাশ পথ আটকে দাঁড়ায়। মুগ্ধর বুখাপ ঠিক মতো পরখ না করেই তারা দেখিয়ে বলে হচ্ছে, হে মুগ্ধ, একটা ইমার্জেন্সি তলব পড়েছে। অপোজিট পার্টির লোক কোন্ডা পান্ডা পাঠিয়েছে। চল তো ব্যাপারটা একটু মিটিয়ে আসি। মুগ্ধের চোয়াল শক্ত, মেজাজ এমনিতে সপ্তম আসমানে, তারই মধ্যে এমন আকাশের হুকুম। সে কি জানে না মুগ্ধ মহাশয় কারো হুকুম শুনতে পারে না? মুগ্ধ এবার দাঁত খেসল, হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিয়ে কেবল কাজ কঞ্চে বলল। সাইডে সর। শুনল না আকাশ, উল্টো গো ধরে কর্কশ গলায় বলতে লাগলো, তোকে কি কোনো কাজে আশেপাশে পাবো না? এসেছিস পর থেকে তোকে বলছি অপোজিট পার্টির লোকেদের সাথে একটু বসতে, ওদের একটু আধটু হুমকি ধামকি দিতে, কিন্তু তুই ওসব কিছুই না করে। বাকিটা আর শেষ করতে পারেনি বেচারা। তার আগেই ছেলেটার চোয়ালখানা এক হাতে শক্ত করে চেপে ধরে মুগ্ধ। আকাশ কুকিয়ে উঠছে চোয়ালের ব্যথায়, দু হাতে নিজেকে আপ্রাণ চেষ্টা চালাতেই শোনা গেল মুগ্ধের হিংস্র কণ্ঠস্বর। তোর বাপের কেনে গোলাম আমি বান্দির ছেলে, একদম পয়েন্ট নিচে চোটটা মাইরা ফেলবো জানোয়ার বাচ্চা। তুই কাকে হুকুম দাস? কার সামনে দাঁড়ায় গলা উঁচায় কথা বলস? জীব অতিরিক্ত চললে আরেকবার এইভাবে কথা বলে দেখ, তোর জিভ টেনে ছিঁড়ে এনে রাস্তার কুকুরকে খাওয়াবো, বলে দিলাম। এরূপ হুঙ্কার তটস্থ সকলে। বাড়ি ভর্তি পার্টির লোকজন কেমন হাঁ করে তাকিয়ে আছে এই দুজনের দিকে। তৌসিফ মির্জা ততক্ষণেই ছুটে এলেন ছেলের নিকট। মুগ্ধের দিকে শক্ত চোখে তাকিয়ে থেকে কর্কশ গলায় বলে উঠছেন, কি হচ্ছেটা কি মুগ্ধ? সারো আমার ছেলেকে, সারো বলছি। মুগ্ধ ছাড়লো না, তবে তৎক্ষণাৎ ছটকা মেরে নিজের সামনে থেকে সরল আকাশকে। আকাশ ছাড়া পেয়ে দু হাতে চেপে ধরে নিজের ছোঁয়া খারাপ ব্যথায় মুখ কুচকে যাচ্ছে তার। তৌসিফ মেজা আহত চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। এগিয়ে এসে নরম হাত বাড়িয়ে রাখলেন ছেলের কাঁধে। ওদিকে মুগ্ধ তখন গটগটিয়ে সিঁড়ি দোতলার দিকে এগোচ্ছে। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থেকে আকাশ কেমন একাধারে বলেই যাচ্ছে, ব্লাডি রাস্কাল, গুন্ডামি করতে করতে এখন চার তার গায়ে হাত তোলার স্বভাব হয়ে গেছে ওর। পাশ থেকে তৌসিফ মিতা ছেলেকে থামতে বলছেন, তবে ছেলে তার থামছে না। উল্টো গলার স্বর আরো এক ধাপ উঁচিয়ে বলছে, আমাকে থামাচ্ছ কেন? ভুলে যাবে না আব্বা, এই বাড়িতে আমি বড় ছেলে, আর ও আমার ছোট হয়েও কিনা আমার গায়ে যখন তখন হাত তোলে, আর তোমরা এর কোনো বিচার করো না। কেন করো না? তৌসিফ মির্জা গম্ভীর হলেন এ পর্যায়ে। মুগ্ধের উপর তিনি তো ভীষণ বিরক্ত, তবে মুগ্ধকে মুখ ফুটে কিছু বলবার থোড়াই সাহস আছে তার। ওদিকে তৌকির সাহেব কোমরের পিছে দু হাত বেঁধে দাঁড়িয়ে আছেন, মুখাবে তেমন কোনো উদ্বেগ নেই। তিনি কেবল কণ্ঠ উঁচিয়ে বললেন, বড় ভাইজান, তোমার ছেলেকে বলো সে যদি নিজের ভালো চায় তাহলে যেন মুখটাকে একটু সংযত রাখে, কেননা আমার ছেলে কিন্তু লাগামহীন। কপাল কুচকালেন তৌসিফ মেছা। গলা একটা ছাঁচ ছেড়ে ভাইয়ের উদ্দেশ্যে মুখটা খুলতেই যাবেন, অমনি পাশ থেকে আকাশ কেমন খেই হারিয়ে বলি বসল, হ্যাঁ হ্যাঁ, আপনার সুপুত্র লাগামহীন তো হবে, শত হলেও তার বেশ্যাপাড়ার মাগির ছেলে বলে কথা। থমকা সকলে। রান্নাঘরের দুয়ারে দাঁড়িয়ে আছেন শারমিন বেগম। এহেন কথা শুনেও মানুষটা কেমন নির্বিকারের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে নেই তেমন উদ্বেগ। ভাবলেশীন ভঙ্গিতে তৎক্ষণাৎ গা গুটিয়ে চলে গেলেন কিচেনে। এদিকে লিভিং রুমে উপস্থিত সবাই কেমন হতবাক হয়ে চোখে তাকিয়ে রইল। তৌকির মির্জা তৎক্ষণ বাঁকা হাসলেন, চোখ উঠিয়ে তাকালেন সিঁড়ির কোনায় যেথায় পা থামিয়ে দাঁড়িয়ে আছে শক্তপোক্ত দেহের যুবক। হাত দুটো তার মুষ্টিবদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে। তৌকির মির্জা তক্ষুনি নজর ঘুরিয়ে ভাইয়ের দিকে আচমকা সতর্ক কঞ্চে বলে উঠছেন, কবরস্থানে কল দাও ভাইজান, বলে দাও একটা নতুন কবর খুঁড়তে, কেননা আর কিছুক্ষণ পরেই মির্জা বাড়ি থেকে একজনের খাটিয়া উঠবে। বুঝলেন না তৌসিফ মেচা? অবাধের ন্যায় খানিকটা এগিয়ে আসতেই হঠাৎ শুনলেন কারো থুপথাপ পায়ের শব্দ। তড়িৎ হচ্চকিত নেচড়ে ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে, অমনি দেখে সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে নামছে মুগ্ধ। গায়ে এতক্ষণ অবধি জড়িয়ে থাকা কোটটা সেই উপরের সিঁড়ির গোড়ায় পড়ে আছে অবহেলা। তৌসিফ মির্জা মুগ্ধের এমন তেড়ে আসা দেখে তো হকচকিয়ে ছেলেকে সতর্ক করতে যাবেন, অমনি পেছন থেকে আকাশের পিঠ বরাবর সজোরে লথি বসায় মুগ্ধ। হঠাৎ এহেন অতর্কিত আক্রমণে ভরকায় সকলে। আকাশ বেচারা নিজেকে সামলানোর সুযোগ অবধি পেল না, তার আগে ছিটকে পড়ল মুখ মেঝেতে। মুগ্ধ থামিনি এতটুকু, অগ্নি মূর্তি রূপ ধারণ করে এক হাঁটু গেড়ে বসলো আকাশের বুকের উপর। শক্তপোক্ত হাতে আকাশের নাক মুখ বরাবর একের পর এক
রেপিজ পাঁচ মারতে মারতে বাঘের ন্যায় হিংস্র গর্জন তুলে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, কি বলছিস আমার মাকে? এই কি বলছস? আবার বল, উত্তর দে বাস্টার্ড, উত্তর দে। কি উত্তর দিবে আকাশ? বেচারা নাক মুখ ফেটে ফিনকিতে রক্তই বের হয়ে বইছে। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই তখন ছুটে আসে আকাশকে বাঁচাতে। মুগ্ধকে পেছন থেকে একজনকে বেশ কয়েকজন আঁকড়ে ধরো। লাভ তো হলোই না তেমন শক্তিশালী পুরুষ সে, রেগুলার জিম করে বলেই কথা। দু হাতে তৎক্ষণাৎ ঝাটকা মারলো এগিয়ে আসা মানুষদের। তারপর আবারও আকাশের রক্তাক্ত মুখ বরাবর একের পর এক খুশি মারতে লাগলো। ওদিকে তৌসিফ মির্জা এবার নির্ঘাত হাত আটাকি করে বসবেন ছেলের অমন পরিস্থিতি দেখে তিনি তক্ষুনি ছুটতে গেলেন ভাইয়ের নিকট। দিন দুনিয়া তোয়াক্কা না করে তৎক্ষণাৎ জাপটে ধরলেন ভাইয়ের পা দুটো কাঁদতে কাঁদতে বলেন, তোর ছেলেকে আটকা তৌকির, আমার ছেলেটা মরে যাবে ভাই। তৌকির মির্জা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, মুখ ঘুরিয়েছেন অন্যত্র। এদিকে মুগ্ধ এবার বেশ কয়েকজন আঁকড়ে ধরেছে মুগ্ধকে পেছন থেকে। মুগ্ধ হুঙ্কার ছুঁড়েছে ক্ষুদ্র বাঘের ন্যায়, হাত পা ছুটছে আকাশকে ধরতে। তবে মানুষগুলো এবার বেশ যেন শক্তপোক্তভাবে আটকেছে মুগ্ধকে। ওইদিকে দুর্বল আকাশ নিভু নিভু চোখে কোনো রকমে উঠে দাঁড়িয়েছে এক পা। খানিক পিছাতে নিলে মুগ্ধ তখন নিজের মাথা দিয়ে বেশ জোরে সরিয়ে আঘাত করে বসলো। পেছন থেকে তাকে আটকে রাখা লোকগুলো মুহূর্তেই সবার হাতের বাঁধন খানিকটা ঢিলে হতে ছুটলো মুগ্ধ। তবে একটুখানি এগোতে পেছন থেকে দুজন এসে কাঁধ আঁকড়ে ধরে তার। মুগ্ধ এবার নিজের খেই হারায়, গর্জন তুলে দু হাতে নিজের গায়ের কোটটাকে এক টানে ছিঁড়ে ফেলে। মুহূর্তেই উন্মুক্ত হলো যুবকের বলিষ্ঠ চান দেহকারে ফুলে ফেপে থাকা মাসলগুলো চোখে পড়তে পেছনের লোক দুটো আচমকা পিছিয়ে গেল ভয়ে। কিন্তু বাদবাকিদের মধ্যে থেকে এক চ্যাংড়া ছোকরা নিজের দাবাঙ্গিরি দেখানোর জন্য কোথা থেকে যেন একটি মাটির ফ্লাওয়ার বাস এনে ছুঁড়ে মারলো মুগ্ধের চান পিছে। মুহূর্তে ফ্লাওয়ার বাসটা ভাঙলো মুগ্ধের পিছে, চারিদিকে ছিটিয়ে গেল মাটির অংশ বিশেষ। মুগ্ধ গা ছাড়া দিল একটুখানি, ঈগল দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকালো আলগোছে। পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কেমন ভয়ার্ত, চোখ গেল দেখো। ধীরে ধীরে মানুষের ভিড়ে কদম পেছাতেই মুগ্ধ ছুটলো তার দিকে। বেচারা ছোকরা অন্যান্যদের পিছে লুকাচ্ছে, এরই মধ্যে মুগ্ধ এসে তৎক্ষণাৎ খামচে ধরে ছোকরা চুলগুলো এক টানে তাকে পেছনে থেকে নিয়ে এসে বুক বরাবর সজোরে লাথি বসালো বেচারার। ফলস্বরূপ বুক টেপে আর্তনাদ ফেটে পড়লো বেচারা। তবে মুগ্ধের মায়া হলো না তা দেখে সে তৎক্ষণাৎ সেটা নাক মুখ বরাবর থাপ্পড়ি বসে বেশ কয়েকবার। পরক্ষণেই দু হাতে ছেলেটার মাথা ধরে নিজের মাথার সাথে সজোরেই মারলো এক ধাক্কা। এবার আর জ্ঞান ধরে রাখতে পারেনি ছেলেটা। মুগ্ধের শক্তপোক্ত মাথার আঘাত খেতেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। তৎক্ষণাৎ মুগ্ধ ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে, বাজ পাখির দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো আকাশকে। তবে না, আকাশকে দেখা যাচ্ছে না কোথাও। মুগ্ধ এবার হুঙ্কার ছুঁড়ে বলে উঠছে, ভাই জানোরে বাচ্চা কই? তৌকির মির্জা নিশ্চুপ। মুগ্ধ এদিক ওদিক ছুটলো এবার আকাশের দেখা না পেয়ে উদ্ভ্রান্তের ন্যায় পরক্ষণে ছুটলো বাড়ির বাইরে। এগোতেই কিছুটা তার চোখে পড়লো ওদের গুটি গুটি পায়ে ছুটতে থাকা আকাশের পাশে তৌসিফ মির্জা ছেলে হাত ধরে ঢাল হয়ে এগোচ্ছেন। মুগ্ধ এক মুহূর্ত দাঁড়িয়ে দেখলো সবটা। পর মুহূর্তে জোরালো গতিতে দৌড়ে গেল আকাশের দিকে। আবারও পেছন থেকে এক লাথি বসে আকাশের পিছে। বেচারা এবার ড্রাইভওয়ে খসখসে মেঝেতে পড়লো উল্টে। তৌসিফ মির্জা চিৎকার দিয়ে ওঠেন, এগিয়ে আসে মুগ্ধের গালে আচমকা সপাটে বসিয়ে দিলেন এক চড়। মুগ্ধ গাল বাঁকিয়ে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। পরক্ষণই দাঁত কটমট করতে করতে এক হাতে চেপে ধরল তৌসিফ সাহেবের কঞ্চা। তৌসিফ সাহেব আতঙ্কে নিঃশ্বাস ফেলছেন আটকে। দু হাতে মুগ্ধের হাত সরানোর আপ্রাণ চেষ্টায় মত্ত বেচারা। তবে মুগ্ধ কি আর অত সহজে থামে? প্রায় সেকেন্ড 30 পেরোতেই হুচ করে মুগ্ধের কপাল বরাবর ইট ছুঁড়ে মারে আকাশ। মুগ্ধ থামালো হাতের বাঁধন খানিকটা আলগা করতে তৌসিফ মির্জা কাশতে কাশতে সরে গেলেন সেখান থেকে। এদিকে মুগ্ধের ভ্রু কেটে রক্ত বেরোচ্ছে, শুভ্র গাল বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে রক্তের বহর। মুগ্ধ এক পর্যায়ে ঠোঁট পিষে হাসলো একটুখানি। তীক্ষ্ণ দৃষ্টিতে হঠাৎই তাক করলো আকাশের দিকে। ভরকায় আকাশ কাঁপতে কাঁপতে পিছিয়ে যায় 2 কদম। মুগ্ধ তখনও ছুটতে এসে এক হাতে শক্ত করে চেপে ধরে আকাশের গলা। বলিষ্ঠ বাহুর জোর দেখিয়ে শূন্যে তুলো আকাশকে। আকাশ তরপাচ্ছে, হাত পা ছুটছে অনবরত। ছেলেটার এরূপ ভয়ঙ্কর কষ্ট দেখে মুগ্ধ ছোট কোণে আচমকা ফুটে উঠল
এক অদ্ভুত পৈশাচিক হাসির রেশ। সে হঠাৎ করে নিজের ভয়ঙ্কর শান্ত কণ্ঠে বলল, দোয়া পড়ো। কি পড়বে আকাশ? চোখের সামনে সবটাই যেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছে ক্রমশ। আকাশের চোখ নিভে এবার। ঠিক তক্ষুনি কেচি গেট দিয়ে ছুটে এলেন তৌসিফ মির্জার স্ত্রী। ছেলেকে অমন শূন্যে ঝুলতে দেখে আতকে উঠে চিৎকার করে বললেন, আকাশ, আমার আকাশ, আমার আব্বা। কথা কর্ণপুরে পৌঁছানো মাত্রই কে যেন মুগ্ধের কি হলো, সে হঠাৎ করে ছেড়ে দিল আকাশকে। ওদিকে আকাশের মা ছুটে এলেন তখন। অচেতন ছেলের কাছে এগিয়ে এসে বসলেন ধুলো পড়া মাটিতে। দুহাতে আলতো করে ছেলের মাথা উঠিয়ে নিলেন নিজের কোলে মমতাময়ী। কাঁদতে কাঁদতে ছেলের সর্বমুখে হাত বুলিয়ে বলতে লাগলেন, ও আব্বা, চোখ খোলো। আব্বা, তুমি মরে গেলে মার কি হবে আব্বা? মা কার মুখের দিকে তাকিয়ে বাঁচবো? আব্বা চোখ খোলো। আব্বা, আমার কষ্ট হচ্ছে দেখো। মুগ্ধ শান্ত চোখে তাকিয়ে আছে। মমতাময়ীর কণ্ঠে তার ছেলের জন্য কত আকুলতা। মায়েরা বোধহয় এমনই হয়, তাই না? মুগ্ধ হঠাৎ খেয়াল করলো তার বুক কাঁপছে, হাত পা গুলো কেমন অবশ্যই আসছে ক্রমশ। মুগ্ধ তৎক্ষণাৎ নিজের হাত দুটো সম্মুখে নিয়ে আসে। হাতগুলো তার অনবরত কাঁপছে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখের সামনে সবটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। একটু একটু করে মুগ্ধ তুক্ষুনি পা বাড়ায় উঁচু পথে, ঘুমে ঝুলু ঝুলু পায়ে বাড়িতে ঢুকে এগিয়ে গেল গ্লাস হাউসের দিকে। যতটুকু সম্ভব ছুটলো সে, দৌড়ে চলে গেল নিজের রুমে। উদ্ভ্রান্তের ন্যায় পা বাড়ায় আলমিরার দিকে, হাতড়াতে হাতড়াতে খুঁজে আনে একখানা মোটা পলি ব্যাগ। কাপা কাপা হাতে সেই ব্যাগ নিয়ে বসে পড়ে মেঝেতে। এক কামড়ে পলিথিনটা ছিঁড়ে সেখান থেকে বের করে আনে বেশ কিছু অব্যবহৃত সিরিঞ্জ, ছোট্ট ছোট্ট কাচের শিশি, যার গায়ে বিভিন্ন ভাষায় লেখা কিছু একটা। মুগ্ধ তৎক্ষণাৎ সিরিজ ভর্তি করলো কাচের শিশির তরলে। পরক্ষণে তা আলগোছে ঢুকিয়ে দিল নিজের বাহাতের শিরায়। মুহূর্তে শরীরটা তার কেমন জানি ছাঁচিয়ে উঠল। সময় নিয়ে শরীরটা তার শান্ত ও হলো বোধ হয়। তবে এটুকুতেই কাজ হয় না মুগ্ধের, তাই তো সে একইভাবে আরো দুটো ইঞ্জেকশন পুশ করলো নিজের গায়ে। এত খানিক শান্ত হলো মুগ্ধ। চোখ দুটো হয়ে গেল নিভু নিভু, শরীর হয়ে গেল নিশ্চল। মুহূর্তেই মস্তিষ্কে ফাঁকা লাগছে। মুগ্ধের ব্যবহৃত বাহ্যিক প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে সে কোনো সাধারণ ইঞ্জেকশন নেয়নি। এ হয়তো বেশ শক্তিশালী বিদেশি ড্রাগস। মুগ্ধ চোখ বুজে পড়ে রইল মেঝেতে। হঠাৎ তার বন্ধ চোখের পাতা আবারও ভেসে উঠল অতীতের কিছু তিক্ত স্মৃতি। ওই ছোট্ট ছেলেটা আজও কাঁদছে। 4 দিন ধরে না খেয়ে থাকা ছেলেটার সামনে প্লেট ভর্তি খাবার, তবুও খাচ্ছে না বাচ্চাটা। সে চিৎকার করছে, কাঁদছে, ছুটতে চাইছে সামনে। তাকে ধরে রেখেছে বেশ কয়েকজন। অদূরে চিতায় জ্বলছে লাশ, চারিদিকে ধাউ ধাউ করে জ্বলছে আগুন। বাচ্চা ছেলেটার কানের কাছে মুখ এনে আছো কেউ বলছে একজন, ডাক আম্মা, ডাক। আচমকা চোখ খুলো মুগ্ধ। সর্বাঙ্গে ঘাম ছুটে গেছে তার, গা কাঁপছে ভীষণ। মাথাটা বোধহয় ফেটে যাবে এক্ষুনি, নিঃশ্বাস আটকে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মুগ্ধ তৎক্ষণাৎ সিরিঞ্জ উঠালো আরেকটা। কাপা কাপা হাতে তরলে সুচ ঢোকাতেই সেখান ছুটে আসেন তকি সাহেব। আটকে উঠলেন ছেলের এহেন পাগলামি দেখে। তিনি তৎক্ষণাৎ এগিয়ে এসে হাত চেপে ধরলেন ছেলের। আটকে উঠে বললেন, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং স্যার? একসাথে এতগুলো ড্রাগস নিচ্ছ কোন সাহসে? শুনছে না মুগ্ধ? বাবার হাতটা ছিটকে সরিয়ে দিয়ে নিজের বাঁ হাতে মোচা মোচা শিরায় পরপর দুটো সিরিঞ্জ সুচ ঢুকিয়ে দিল আলগোছে। পর করে চোখ দুটো কেমন বুঝে নিল নিঃশব্দে। তকি সাহেব ঘাড় বাঁকিয়ে তাকালেন এদিক ওদিক। পর মুহূর্তে চমকে ওঠেন মানুষটা। মেঝেতে পড়ে আছে আরো কতগুলো ব্যবহৃত সিরিঞ্জ, বোধহয় সেগুলো ইতিমধ্যে জনবের বলিষ্ঠ দেহে ঢুকেছে। তকি সাহেব স্তম্ভিত চোখে তাকান ছেলের পানে। মুগ্ধ কাঁপছে, তার বলিষ্ঠ দেহটা টান টান, দেহখানি কাঁপছে বেশ। ঘাড় সমান চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর আশ্রয় পড়েছে। ছেলেটা কেমন কাঁপতে কাঁপতে হুট করে দুপা দুদিকে ছড়িয়ে শুয়ে পড়লো মেঝেতে। তকি সাহেব তৎক্ষণাৎ এগিয়ে এসে ছেলেকে ধরতে নিলে মুগ্ধ হাত উঁচে বাদশাহ নিবু নিবু চোখে ভারিকি কঞ্চে এলোমেলো স্বরে হুকুম চলল, আলমারি থেকে আরো 2টো শিশি নিয়ে আসো। আজকে উঠছেন তকির মির্জা। তৎক্ষণাৎ ভারত ঢোক গিলে ছেলের এরূপ আদেশ এক প্রকার নাকচ করে দিয়ে বললেন, অসম্ভব, আর একটুও ড্রাগস নিবে না তুমি। জাস্ট লুক এট ইউরসেলফ। তুমি এখন নিজের মধ্যে নেই।
মুগ্ধ চোখ বুজিয়ে রেখে ব্যথাতুর হাসলো, নাক দিয়ে ভারী ভারী নিঃশ্বাস ফেলে আচমকায় বলতে লাগলো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ড্যাড, প্লিজ ডোন্ট স্টপ মি, আরেকটু দাও, বেশি না, আরেকটু। ছেলের এহেন উক্তিতে বুক ভেঙে আসছে তৌকি সাহেবের, তবুও তিনি নিজেকে বেশ কায়দা করে সামলালেন। ছেলের দিকে খানিকটা ঝুঁকে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন, সে আসবে না শায়ান, সে চলে গেছে। ফট করে চোখ মেলে তাকায় মুগ্ধ, রক্তলালের ক্রুদ্ধতায় আক্রান্ত দৃষ্টি যুগল হয়েছে এলোমেলো, বুকের উঠানামার গতি বেড়েছে বহুগুণ। তৌকি সাহেব ফরকাননি মোটেও, যেন তিনি আগে থেকে এসবে অভ্যস্ত। এদিকে মুগ্ধ ক্রমশ দুর্বল হচ্ছে। শক্তপোক্ত যুবকের এহেন পরিস্থিতি যে মোটেও কাম্য নয়। দ্রুত হাতে কাজ করছে এহসান বাড়ির হেল্পিং হ্যান্ড দয়। ড্রয়িং রুমের অবস্থা বেগতিক, ভাঙাচোরা পরিষ্কার করতে হাত লাগিয়েছেন সবাই। কবির সাহেব এক প্রকার তাড়া দিচ্ছেন সবাইকে, চিন্তিত মুখে একাধারে বলে যাচ্ছেন, রোদ আসার আগে সবটা ঠিকঠাক করে ফেলাও। তবে সে করে পালি। কবির সাহেবের চিন্তায় মাঝে বাড়ির সদর দরজায় চৌকাটে পা হঠাৎই পড়ল রোজর, সঙ্গে আছে অনিক এবং তাসিক সাহেবও। হাসি হাসি মুখে ড্রয়িং রুমের দিকে চোখ পড়তেই গম্ভীর হলেন তারা। পুরো ড্রয়িং রুমের অমন যাচ্ছে তাই অবস্থা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বুঝি এখানে তাণ্ডবী বয়ে গিয়েছে এক প্রকার। রোজ গম্ভীর মুখে ধীর পায়ে এগিয়ে আসে, এক হাতে তার এখনো ঝুলছে অ্যাপজন, গলায় স্টেথোস্কোপ। এদিকে ওদিক ভুচি করে তাকে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে উঠছে, কি হয়েছে বাড়িতে? কবির সাহেব শুকনো ঠোক গিললেন। অলক্ষেই সাবির সাহেব মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন অন্যত্র। তায়েব সাহেব শক্ত মুখে বসে আছেন সোফার এক কোণে। ওইদিকে জুবাইদা বেগম যেন শুনলেন না ছেলের কথা, তিনি উল্টো ব্যস্ততা দেখালেন কাজের। রাফিয়া বেগম রোদ্রর কণ্ঠ পেয়ে দৌড়ে চলে গেছেন কিচেন রুমে। রোদ্র আশ্চর্যকে সবার মুখে পরক করে একবার, পরক্ষণিক ফের কাট কাট কণ্ঠে জিজ্ঞেস করলা, কথা বলছো না কেন তোমরা? কবির সাহেব এক দফা মুখ খোলেন, কোমরের পিঠে দুই হাত রেখে বেঁধে কপট গম্ভীর ভাব ধরলেন। কি বলবো? বাবার এন সোজা সাপটা উত্তরে নাকশ রোজ, কপালে গোটা কত ভাঁজ পড়লো তার। কার ঘুরিয়ে এদিক ওদিক তাকে ফের বললা, বাড়িতে কে এসেছিল? ভরকালেন কবির সাহেব। ছেলের উপর এরূপ কাট কাট আন্দাজে চিন্তায় পড়লেন তিনি, তবুও মুখের কুলুপ এজে দাঁড়িয়ে রইলেন কেমন। রোদ্রের মেজাজটা চটলো এবার, ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে বলা, সমস্যা কি তোমাদের? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিচ্ছ না কেন? এবারও নিশ্চিত রোজ চল শক্ত করলো তখন, তাতে তৎ চেপে বিড়বিড়িয়ে সে, তোমরা ভেবো না তোমরা আমাকে এই বিষয়ে কিছু না বললে আমি জানতে পারবো না ব্যাপারটা। কাহিনী কি ঘটেছে তা আমি ঠিক বের করে আনবো, জাস্ট ওয়েট। বলেই রৌদ্র পা বাড়ায় সিঁড়ির দিকে, উদ্দেশ্য নিজের কামরায় যাওয়া। পেছন থেকে কবির সাহেব কেমন উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বেশ জানেন ছেলের কেমন রক্ত গরম। তখনকার ঘটনাগুলো সে যদি একটুখানিও আঁচ পেয়ে যায়, সে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না, ঠিক চলে যাবে ওই ভিনদেশি বেপরা যুবকের কাছে। এন চিন্তাতেই কবির সাহেব দিশেহারা, কোমরের পিছে দুই হাত বেঁধে মুখ গুজে দাঁড়িয়ে রইলেন এক কোণে। গটগট পায়ে সিঁড়ি ডিঙিয়ে দোতলায় ছুটছে রোজ। সরু করিডোরে পা রাখতে হঠাৎই তার চোখ পড়ল নিজের ঘরের দিকে। ঘরের দুয়ারের দ্বারে দাঁড়িয়ে আছে আহিরা, মুখটা বেশ চিন্তিত তার। দু হাতে ধরে রাখা প্লাস্টিকের বল দূর থেকে মনে হচ্ছে বলে হয়তো পানি জাতীয় কিছু একটা আছে। রোদ্র ভ্রুগোটায়, তৎক্ষণাৎ পায়ের গতি বাড়ায় ঘরের দিকে। দরজার দিকে এগোতে এগোতে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে উঠছে, কি হয়েছে এখানে? হঠাৎ যাকে ভরকায় আহিরা তড়িৎ হতচকিত নেশে ঘাড় বাঁকিয়ে তাকায়। সে রুদ্রকে সম্মুখে গম্ভীর মুখাবে দাঁড়িয়ে থাকতে দেখেই মেয়েটা কেমন চোখ গিলল সামান্য, আমতা আমতা করে বলল, কই কি হবে? রুদ্র ভ্রু কুচকে রাখা ভ্রুদয় এখনো শিথিল হয়নি, তার সর্বমুখে লেপচে আছে একরাশ সন্দেহের ছাপ। সে তখন গম্ভীর মুখে ফের বলে, সাইডে সর। কথাটা শুনতে দেরি, তৎক্ষণাৎ পা গুছিয়ে দরজার কাছে থেকে সরে আসতে দেরি নেই আহির। রৌদ্র শক্ত মুখে ঘরে ঢুকে এবার তৃষ্ণান্ত চোখ দুটো এদিক ওদিক হন্য হয়ে খুঁজছে তার প্রেয়সীর খোঁজে। সে তখন আলগোছে বাহাতে দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়ে কণ্ঠ উঁচিয়ে ডেকে উঠছে, সানশাইন কই তুই? প্রত্যুত্তর আসেনি এখনো। রৌদ্রের কুচকে রাখা হৃদয় বুঝি কুচকে গেল আরো। এক হাতে ঘাড়ের উপর
থেকে স্টেথোস্কোপটা টেবিলের উপর নামিয়ে রেখে অ্যাপ্রন রাখলো কাউচের উপর। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেল বারান্দার দরজার কাছে। বারান্দায় ঠাই দরজার দাঁড় ঘেঁষে দাঁড়াতেই তার দৃষ্টিগোচর হলো অদূরে ঝুলন্ত স্ট্যান্ডে দোলনায় চুপচাপ বসে থাকা অরিনকে। রৌদ্র এতক্ষণে হাঁপ ছেড়ে ভাসলো যেন। বুক ফুলিয়ে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলে গম্ভীর মুখে বললাম, কতক্ষণ যাবত ডাকছি, কানে শুনিসনি? এবারও মৌন অরিন ঘাপটি মেরে বসে আছে দোলনার ভেতর। মাথায় আজ ঘোমটাও টেনেছে বেশ। বড় বড় চুলগুলো দিয়ে মুখের একপাশটা ঢেকে রাখা, তা আদৌ ইচ্ছাকৃত নাকি কে জানে। ওইদিকে রৌদ্র কেমন গম্ভীর মুখে এগিয়ে এলো দোলনার নিকট। হালকা ঝুঁকে ভেতরে ঢুকে ঠিক পাশ ঘেঁষে বসলো মির্জার। ফলাফল স্বরূপ ঝুলন্ত দোলনাটা কেমন নড়ে চড়ে উঠে সামান্য, সেই সাথে দুলে উঠছে অরিনের ক্ষুদ্র কায়া বদনখানে। রৌদ্র আলতো হেসে এক হাত বাড়িয়ে রাখলো অরিনের কোমরের পাশে। পরক্ষণে মেয়েটাকে এক টানে বেশ কিছুটা কাছে টেনে আনে নিজের। আলতো করে অরিনের ঘোমটা পড়া মাথা বরাবর নরম ঠোঁটের পরশ এঁকে অদূরে কঞ্চে বলে, আজ হঠাৎ ঘোমটা টেনে বউ সেজেছো কেন বউজান? আমাকে না হয় আগে থেকে একটু বলে দিতে, আমিও তাহলে জামাই সেজে আসতাম। এরপর দুজন মিলে না হয় আরেকবার স্পেশাল বাসর করতাম।